জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব বলেন প্রধানমন্ত্রী ন্যাপ এক্সপোর উদ্বোধনে। সারা দেশে তীব্র তাপদাহ থাকবে আরও কয়েকদিন জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদের অভিযোগ তদন্ত করবে দুদক, 3 সদস্যের কমিটি গঠন। এবং 2 দিনের সফরে ঢাকায় কাতারের আমির, সই হবে বন্দি বিনিময় সহ 6 চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সেই টাকা জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হলে বিশ্ব রক্ষা পেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। দেখুন এইচএমইতে রিপোর্ট। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে যদি জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হতো তাহলে এর বিরূপ প্রভাব থেকে বিশ্বের মানুষ রক্ষা পেত। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। আগামী 27 বছরে ন্যাপ গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। 27 বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। এ সময় বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে। এইচএমইতে এশিয়ান টেলিভিশন। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দিন দিন তাপমাত্রা পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন, গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এই অবস্থায় নতুন করে সারা দেশে 72 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে। এর আগে গত 19 এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রথমবার 3 দিনে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল। বসন্তের দিন ফুরিয়ে রুক্ষ প্রকৃতিতে এখন কেবলই সূর্যের সীমাহীন উত্তাপ। সেই উত্তাপে শরীর যেমন পুড়ছে, তেমনি পেটের জ্বালা সামাল দিতে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, গরমে তো বটেই, এই অবস্থা চলতে থাকলে মরতে হবে না খেয়ে। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈশাখের পূর্ব থেকে খরতাপে পুড়ছে পুরো দেশ। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় এই গরমে সবচেয়ে কষ্টে আছেন দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ। রৌদ্র গরমের তীব্রতা এতটাই বেশি যে বাইরে কাজে বের হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। একটু স্বস্তি পেতে অনেকে আশ্রয় নিচ্ছেন রাস্তার পাশে গাছের ছায়ায়। গেঞ্জি করতে চাইছি, শার্টটা হনি যান না গরমের মধ্যে
রোডের গরম তো আরো বেশি, গাড়ির গরম, রোডের গরম, সব কিছু গরম। আয় তো মামা কমছে রোদের কারণে, আর আমরা ওরকম একটা গাড়ি চালাতে পারি না, আস্তে আস্তে চলা যা কোনো মতো সংসার চালাতে হয়। জীবিকার তাগিদে উপায় না দেখে তীব্র রোদেই কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষদের। দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বেচা কিনা অনেক কম, আপনার রাস্তাঘাটে মানুষ নেই, গরমে ঘরের ভিতরে তাহে অনেক। আমরা তো দিনমজুর, মনে করেন আমার সেরকম ইনকাম হইতেছে না তাপমাত্রার মধ্যে। অসুস্থ হলে কোনো করা কিছু আছে, পেটে খাবে কি, বউ আছে ছোলা খাবে কি। বড় আক্ষেপ করে বললেন, রোদ বৃষ্টি আর ঝড় শীত যাই হোক না কেন, রাস্তায় বের না হলে মরতে হবে না খেয়ে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যে কোনো কারখানায় এখন থেকে শ্রমিক ইউনিয়ন গঠন করা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধি দল মূলত বাংলাদেশের শ্রম আইন, শ্রমিকদের অধিকার ও শ্রমিক আইনের যে সংশোধন হচ্ছে তার বর্তমান পরিস্থিতি জানতে চেয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শ্রমিকদের অধিকার দেওয়ার ক্ষেত্রে কোন দেশ থেকে কি পাওয়া হচ্ছে সেটা বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে জানান আনিসুল হক। তিনি বলেন, কোন দেশ আমাদের কি দেবে আর কি দেবে না সেটার উপর নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তাভাবনা করব না। সবসময় শ্রমিকদের অধিকার যা আছে তার থেকে বেশি যাতে তারা পায় এবং অধিকার বাস্তবায়ন করা তারা যাতে সেটা ভোগ করতে পারে তাই সরকার নিশ্চিত করবে। আমার মনে হয় না এই পার্লামেন্টে আইনটা পাস হবে, কারণ আরেকবারও একটা মিটিং করতে হবে। আমরা যেই সব সিদ্ধান্ত নিয়েছি সেটা স্টেক হোল্ডারদের সাথে সকলের সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় বাজেট সেশনে শেষের দিকে যখন বাজেট পাস হয়ে যাবে তারপরে যে একটু সময় থাকবে তখন এটা পাস হতে পারে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে প্রকাশিত রিপোর্টের ভিত্তি ধরে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধানের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করেন আইনজীবী সালাউদ্দিন রিগান। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের দেয়া তথ্যে যাদের নাম আসছে তাদের সকলকে জিজ্ঞাসা করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ হারুন রশিদ। এদিকে ঈদের একদিন আগে এটিএম বুথের সিকিউরিটি গার্ডকে হত্যার ঘটনায় প্রধান আসামি আরিফুলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। একই দিনে উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারক চক্রকে গ্রেফতার করেছে র্যাব। সাইফুল ইসলাম রয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 10 এপ্রিল ভোর আনুমানিক 5টায় গুলশান শাহাদাতপুর মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ডকে হত্যা করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে আরিফুল ইসলামকে গ্রেপ্তার শেষে সংবাদ সম্মেলন করেন গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন আরিফুল ইসলাম। একটা হত্যাকাণ্ড এবং সেখানে সে একদম পরিষ্কারভাবে যা বলেছে, আমাদের ক্যামেরা এবং তার জবানবন্দি, তার ড্রেস সব কিছুই কিন্তু সে আমাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ডিবি প্রধান বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। সিস্টেম অ্যানালিস্ট প্রধান আসামি যে গ্রেপ্তার করলাম, সে 164-এ যা যা বলেছেন তা আমরা অনেক কিছু শুনেছেন। যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। এদিকে শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নামে প্রতারণার মূল পরিকল্পনাকারী জাকির হোসেন এবং ওসমান গনি সহ এই চক্রের 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 5। র্যাব জানান, এই চক্রটি 2007 সাল থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। যে সকল মোবাইল নাম্বার দিয়ে তারা এই সকল কাজগুলি করে, অলরেডি আমরা প্রায় 1861টা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি, যেগুলো আমাদের কাছে আছে। বাপ্পি মোল্লা, বাবা হচ্ছে খোকন মোল্লা, তার একদিনে তার অ্যাকাউন্টে এইভাবে 8,85,000 টাকা এসেছে। এবং আমি যাকে আমরা ধরেছি মোহাম্মদ জাকির হোসেন,
আমরা যখন ধরেছি ওই দিনই শুধুমাত্র তার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার উপরে আদান প্রদান হয়েছে। এমন প্রতারণার হাত থেকে রক্ষা পেতে কারো বিকাশ, নগদ এবং ব্যাংকের তথ্য মোবাইল ফোনে না দেওয়ার আহ্বান জানান র্যাব। সবচেয়ে বড় সাজেশন হচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কিন্তু সবসময় দেখি যে ওটিপি নাম্বার কাউকে দিবেন না, ওটিপি নাম্বার কাউকে দিবেন না। সো এগুলো যদি আমরা সতর্ক হই, ওটিপি নাম্বার যদি না দেই, তাহলে কিন্তু সবচেয়ে আমরা এই প্রতারণা থেকে বাঁচতে পারি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিশেষ বিমানে বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালে জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ হতে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর। আগামীকাল সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। তার সফরকালে 2 দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সকাল 9:30টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হাসান। নিহতের চাচাতো ভাই আরিফ জানান, হাসান ভারত থেকে চিনি চোরাচালানে শ্রমিকের কাজ করতেন। সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি বড় জয় পেয়েছে। প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত 66টির বেশি আসন পেয়েছে মালদ্বীপের কট্টর চীনপন্থী মোহাম্মদ মুইজ্জুর জোট। রোববার দেশটিতে অনুষ্ঠিত হয় সংসদীয় নির্বাচন। এই নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা। মালদ্বীপ ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় 2 পরাশক্তি চীন ও ভারত প্রভাব বিস্তারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে। তবে দেশটির সঙ্গে ভারত চীনের সম্পর্ক কেমন হবে অনেকটা এই নির্বাচনের ফলাফলই বলে দিয়েছে। এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাঝে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বঙ্গবন্ধু কনফারেন্স হলে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোকান মালিক সমিতি, বিভিন্ন ব্যবসায়ী সমিতি, শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিবৃন্দ। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব বললেন প্রধানমন্ত্রী। ন্যাপ এক্সপোর উদ্বোধন। সারা দেশে তীব্র তাপদাহ থাকবে আরো কয়েকদিন জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদের অভিযোগ তদন্ত করবে দুদক। 3 সদস্যের কমিটি গঠন। এবং 2 দিনের সফরে ঢাকায় কাতারের আমির, সই হবে বন্দি বিনিময় সহ 6 চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।